বিষ্ণুপুর শব্দের আক্ষরিক অর্থ ভগবান বিষ্ণুর বাসস্থান। দশম মল্লরাজ জগৎমল্ল তার রাজত্ব এই বিষ্ণুপুরে স্থাপন করার পর থেকে আরও প্রায় 1000 বছর ধরে বাংলার সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই বিষ্ণুপুর। মল্লরাজদের মল্লযুদ্ধ একসময় থেমে গিয়ে এই ছোট্ট শহরই একে একে সমৃদ্ধ হয়ে ওঠে টেরাকোটার শিল্প, ধ্রুপদ সঙ্গীত, পোড়ামাটির শিল্প, সঙ্গে বৈষ্ণব ধর্ম, যার অনেকটাই সময়ের কালে প্রায় বিলুপ্ত, কিন্তু তা সত্ত্বেও আজও কিছু নিদর্শন এখনও বর্তমান। মন্দির নগরী এই বিষ্ণুপুরে আপনারা একে একে দেখে নিতে পারেন ঐতিহ্যবাহী রাসমঞ্চ, যেখানে প্রতি বছর ঘটা করে রাসযাত্রা পালন হয়ে থাকে। সঙ্গে মদনমোহন মন্দির, জোড়বাংলো মন্দির, শ্যামরাই মন্দিরের মতো বেশ কিছু প্রাচীন মন্দির, সঙ্গে পোড়ামাটির হাট এবং আদিবাসী নৃত্য। সঙ্গে দেখে নিতে পারেন ঐতিহ্যবাহী জয়পুর ফরেস্ট। তো চলুন শুরু করা যাক একদিনে বিষ্ণুনগরী বিষ্ণুপুর ভ্রমণ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের লোকাল কিছু সাইট সিন করার জন্য। তো আমরা প্রথমে যাব হচ্ছে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী রাসমঞ্চে। তো চলুন যেখানে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এই মা ছিন্নমস্তা মিষ্টান্ন ভাণ্ডারে। এখান থেকে আমরা ব্রেকফাস্টটা আজকে সেরে নেব। তো চলুন ভিতরে যাই। তো বন্ধুরা, আমরা সকালে ব্রেকফাস্ট করে ফেলছি। ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে লুচি আর আলুর তরকারি। এই নিয়ে আমরা আজকে ব্রেকফাস্টটা সেরে নিই। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি এই বিষ্ণুপুরের ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী রাসমঞ্চের বাইরে। আমরা রাসমঞ্চের ভিতরে ঢুকবো, তো তার আগে আমাদের টিকিট কাটতে হবে। তো চলুন টিকিটটা আমরা কেটে নিই। তো বন্ধুরা, আমরা এসেছি আর্কিওলজিক্যাল সার্ভে দ্বারা পরিচালিত এই বিষ্ণুপুরের রাসমঞ্চ। এখানকার টিকিট এখানে আছে, পার পারসন নেবে হচ্ছে 25 টাকা করে যদি আপনি অফলাইনে কাটেন, আর অনলাইনে কাটলে কিন্তু 20 টাকা। আদার্স কান্ট্রি অন স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। আর এর সঙ্গে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আর আপনারা যদি এখানে গাইড নিতে চান, তো এখানে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এই গাইড আছে। আপনারা চাইলে এই গাইডের ফোন নম্বর কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এটাই হচ্ছে এখানকার অনুমোদিত গাইড। তো বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে রাসমঞ্চের ভিতরে। আর এই প্রাচীন শিল্পের এক অপূর্ব নিদর্শন হচ্ছে এই বিষ্ণুপুরের রাসমঞ্চ। তো আমরা একটু পুরো জায়গাটা ঘুরে দেখে নিচ্ছি। আর ভিতরে কিন্তু বেশ ভালো অন্ধকার, দেখুন। আর এই বাইরে বেরিয়ে সুন্দর বাগিচাদের দেখুন, পুরো গ্রিন সুন্দর বাগিচা। আর তার মধ্যে আছে ভারত মাতার পতাকা, কেননা এটি রক্ষণাবেক্ষণ করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, যারা বিষ্ণুপুরে আসবেন এই রাসমঞ্চ কিন্তু অবশ্যই ভিজিট করবেন। এক প্রাচীন ঐতিহাসিক নিদর্শন হচ্ছে এই রাসমঞ্চ। তো ভিতরে এসে এই রাসমঞ্চের সঙ্গে ছবি তুলুন। ভিডিওগ্রাফি কিন্তু এখানে অ্যালাউ নেই, আর ভিডিওগ্রাফি করতে গেলে পারমিশন লাগবে। আর তার সঙ্গে যেটা হচ্ছে বড় প্রশ্ন, পরিবেশটা কিন্তু সত্যি খুবই সুন্দর, এত নিরিবিলি। আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘরদর আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু প্রচুর নিরিবিলি। আপনার কিছুটা টাইম স্পেন্ড করতে এখানে বেশ ভালো লাগবে। আর এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই বিষ্ণুপুরের বিভিন্ন মাটির কাজের জিনিস। আপনারা নিজেদের জন্য বা বাড়ির জন্য, আত্মীয়স্বজনের জন্য কিন্তু এসব জিনিস নিয়ে যেতে পারবেন।
দেখুন কি সুন্দর কাজগুলো করা। দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি বিষ্ণুপুরের এই ব্রিটিশ আমলের যে কামান আছে, সেই কামানটা এখানে রাখা আছে। চলুন সেই কামানটাকে দেখে আসি। চলুন আগে ভিতরে যাই। বন্ধুরা, আমরা যে কামানটা দেখতে এসেছি এই বিষ্ণুপুরে, তার কামানের ইতিহাসটা হচ্ছে পেটা লোহার তৈরি এবং কামানটি সম্ভবত মল্ল রাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। 4.5 মিটার দীর্ঘ এই কামানের মুখের ব্যাস 30 সেন্টিমিটার। 63টি লোহার আংটা ঝালাই করে পরস্পরের সঙ্গে জুড়ে এই নির্মাণ করা হয়েছিল। এই কামানে একটি ফার্সি ভাষার অভিলেখার দেখা মেলে, যা সম্ভবত এই কামানের নির্মাণ মূল্য। এই কামানটিতে 1931 সালে 4 মে BG 685 PD দ্বারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে চিহ্নিত করা হয়। তো আপনারা যারা বিষ্ণুপুরে আসবেন অবশ্যই কিন্তু এটা দেখে নিতে পারেন। প্রসঙ্গত বলা যেতে পারে এই কামানটি সেই মল্ল রাজাদের আমলে, বিশেষ করে এই বিষ্ণুপুর অঞ্চলটা কিন্তু মল্ল রাজাদের একদম আধিপত্য বিস্তার ছিল এক প্রাচীনকালে। তা ধীরে ধীরে সেই রাজবংশ ধ্বংস হয়ে গেছে এবং তার নিদর্শন কিছু এখনও বিষ্ণুপুরে সংরক্ষিত করা হয়েছে। আর এই সংরক্ষণ করে যাচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর এখানেও আপনি পেয়ে যাবেন বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী মাটির পুতুল। দেখুন এরকম প্রচুর দোকান আছে বিষ্ণুপুরের। আপনারা চাইলে এখান থেকে আপনাদের নিজের বাড়ির আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের জন্য গিফট কিন্তু কিনে নিয়ে যেতে পারেন। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি বিষ্ণুপুরের অন্যতম এই ছিন্নমস্তা মাতার মন্দিরে। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি ছিন্নমস্তা মন্দিরে। বিষ্ণুপুরের যে কটি মন্দির আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ছিন্নমস্তা মন্দির। মন্দিরের নিয়মাবলী, পুজো কখন হয়, প্রসাদ বিতরণ করা হয়, মায়ের বিশ্রাম সময়, সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা দেখে নিয়ে মায়ের মন্দিরে চাইলে পুজোও দিতে পারেন। তো মন্দিরে পুজো দিতে চাইলে আপনারা কিন্তু এরকম ডালা পেয়ে যাবেন। এই ডালা কিনে মন্দিরের ভিতরে পুজো দিতে পারবেন। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি জোড়-শ্রেণীর মন্দির। এই বিষ্ণুপুরের জোড়-শ্রেণীর মন্দির, 3টি মন্দির এক জায়গায় একত্রিতভাবে করা হয়েছে। এই মন্দির পিছনে দেখা যাচ্ছে। আমরা ভিতরে ঢুকবো। এই মন্দিরটিও কিন্তু রক্ষণাবেক্ষণ করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আপনাদের যে ওই রাসমঞ্চের যে টিকিটটা কেটেছিলেন 25 টাকা পার হেড, অফলাইন অনলাইন হলে 20 টাকা, সেই টিকিটটা সঙ্গে রাখবেন। সেই টিকিটটা সঙ্গে থাকলে কিন্তু আপনারা এই মন্দিরগুলো দেখে নিতে পারবেন। টোটাল 3টে মন্দির, একটা মন্দির রাসমঞ্চ দেখে নিয়েছি, আর এই জোড়-শ্রেণী মন্দির এটাও তার মধ্যে পড়ে যাচ্ছে এই একই এন্ট্রি ফিতে। চলুন মন্দিরের ভিতরটা আপনাদের ঘুরে দেখাচ্ছি আগে। অষ্টাদশ শতকে মল্ল রাজাদের আমলে বিষ্ণুপুরে জোড়া মন্দির শ্রেণীর অন্তর্গত এই 3টি একরত্ন শৈলীর মন্দির নির্মিত হয়। ল্যাটেরাইট পাথরে নির্মিত 3টি মন্দিরই ভূমি নকশায় চতুষ্কোণ এবং সুউচ্চ পাদপীঠের উপর স্থাপিত। উত্তর ও দক্ষিণের মন্দির দুটির মাঝের মন্দিরটির তুলনায় আকারে ঈষৎ বড়। উত্তরের মন্দিরটির প্রতিষ্ঠা লেখার বর্ণনা অনুযায়ী এটি মল্লরাজ গোপাল সিংহ ও তার মহিষী ধ্বজামণি দেবী কর্তৃক 1726 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। মাঝের মন্দিরটি স্টাকো নির্মিত ভাস্কর্যে সর্বাধিক অলঙ্কৃত। এইসব অলঙ্করণের প্রধান বিষয়বস্তু হল রামায়ণ ও কৃষ্ণলীলার দৃশ্যাবলী।
এটা একটি একশৈলী মন্দির। ল্যাটেরাইট পাথরে নির্মিত এই মন্দিরটি একরত্ন শৈলীর। দক্ষিণমুখী এই মন্দিরের শুধুমাত্র ত্রিখিলান প্রবেশপথের পার্শ্ববর্তী অংশগুলিতেই অলঙ্করণ দেখা যায়। মন্দিরে কোনো প্রতিষ্ঠা লেখ নেই, কিন্তু মন্দিরের শৈলী ও অন্যান্য সাধারণ বিষয় পর্যবেক্ষণ করে অনুমিত হয়। মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর শেষার্ধের কোনো এক সময় নির্মিত হয়েছিল। 1914 সালের 19শে জুন BG 2351 দ্বারা এই মন্দিরটিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। আর পিছনেই আমরা কিছুক্ষণ আগে ছিলাম হচ্ছে ত্রিরত্ন শৈলী মন্দির, যেটা মন্দিরগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এবং প্রত্যেকটি মন্দিরের জায়গাটা কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো এবং একটা সুন্দর সবুজ বাগিচার মধ্যে সাজিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিলাম এই একরত্ন শৈলী মন্দিরটি। আপনারা যারা আসবেন বিষ্ণুপুরে, বিষ্ণুপুর হচ্ছে প্রাচীন মন্দিরের জায়গায়, প্রচুর প্রাচীন মন্দির আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো হাতে সময় নিয়ে এই বিষ্ণুপুর শহরটিকে বেশ ভালোভাবে ঘুরে দেখার আপনারা কিন্তু চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি এখন রাধা মাধব টেম্পল আর কালাচাঁদ টেম্পল। এই সবই কিন্তু সেই আর্কিওলজিক্যাল সার্ভে দ্বারা পরিচালিত এবং রক্ষণশীল সেগুলো। তো চলুন মন্দিরের ভিতরে আমরা ঢুকবো, আর বাইরে থেকে মন্দিরের লুকটা জাস্ট এরকম। চলুন মন্দিরের ভিতরে গিয়ে আরও সুন্দরভাবে দেখে নিই। এই বিষ্ণুপুরের যে কটা মন্দির দেখলাম, মন্দিরগুলো তো অপূর্ব সুন্দর, আর সেরকমই সুন্দর হচ্ছে এই মন্দিরের চারপাশের যে এরিয়ার মধ্যে আছে সেই পরিবেশটা প্রাকৃতিকভাবে আরও সৌন্দর্যায়ন হয়ে আছে। চারিদিকে সবুজে ঘেরা এই মন্দিরগুলো আপনারা কিন্তু আরও মুগ্ধ করে তুলবে। এই গেট দিয়ে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে জাস্ট এই হচ্ছে রাধা মাধব মন্দির, আর তার সঙ্গে কালাচাঁদ মন্দির। এটা হচ্ছে ভোগ কক্ষ। সামনে আছে তুলসী মঞ্চ, আর তার পাশে এই হচ্ছে রাধা মাধব টেম্পলের একটা সাইড ভিউ। সুন্দর সবুজ বাগিচা দেখুন, চারিদিকে গাছে একদম আবৃত, আর তার পাশে এই হচ্ছে রাধা মাধব টেম্পল। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি এই কালাচাঁদ টেম্পল। মদনমোহন টেম্পল থেকে জাস্ট একই ক্যাম্পাসের ভিতরে, আর কিছুটা দূর সামান্য হেঁটে আসলেই আপনারা পৌঁছে যাবেন এই কালাচাঁদ টেম্পলে। মন্দিরগুলো শিল্পকলা দেখুন, প্রাচীন টেরাকোটা শিল্প। মন্দিরগুলোর বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরগুলো কিন্তু এখন রক্ষণাবেক্ষণ করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর মন্দিরের ভিতরে কিন্তু এখন কোনো আর বিগ্রহ পুজো হয় না, আর ভিতরে তার জন্য কোনো বিগ্রহ নেইও। তো চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি রাধা মাধবের মন্দিরের ঠিক পাশে। এই হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। প্রত্যেকটা মন্দিরের ভাস্কর্য কিন্তু একই ধরনের স্ট্রাকচার, একই ধরনের দেখতে। সেই জন্য আমি এখন এই মন্দিরের ভিতরে আর ঢুকলাম না, বাইরে থেকে জাস্ট এই মন্দিরটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। আপনারা যখন আসবেন এখানে কিন্তু এই মন্দিরটা আপনারা অবশ্যই ভিজিট করবেন। এই হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, এখানে লেখাও আছে তার ইতিহাস সম্বন্ধে। আপনারা চাইলে স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি এই মল্লরাজাদের তৈরি এই বিশাল জলাধার, যা কিনা লালবাত দিয়ে তৈরি করা হয়েছিল, জলটাকে আটকে রাখা হয়েছে। এই জলাশয়টি তৈরি করা হয়েছিল সেই মল্লরাজাদের আমলেই। আর এই বিশাল
যে জলরাশিটাকে আটকে রাখা হয়েছে এই জলরাশির পাশে এই যে রাস্তা, উঁচু রাস্তাটা করে আছে, এই পুরো এরিয়াটা কিন্তু একটা বাঁধের সৃষ্টি করেছিল। এই বাঁধটার নাম হচ্ছে লাল বাঁধ। আর এই লাল বাঁধ তৈরি করেছিলেন এখানকার মল্ল রাজারা। আর সেই আমল থেকেই এই জলাশয়টি কিন্তু এখনও চলছে। আর সামনে দেখা যাচ্ছে ওখানে নৌকো বিহারও হচ্ছে। এখন সেটা পাবলিকদের জন্য কিনা সেটা বুঝতে পারছি না। শীতকালে হয়তো এটার এই জলাশয়ের মধ্যে হয়তো বোট রাইডও বা নৌকো বিহারও করা যেতে পারে। তো আপনারা যখন আসবেন এটা একটু ভিজিট করে নেবেন। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটাই তৈরি হয়েছে এই লাল বাঁধের উপরে। লাল বাঁধের উপরে হচ্ছে রাস্তা, আর এই বাঁধ দিয়ে এই জলাশয়টাকে আটকে রাখা হয়েছে। তো বন্ধুরা, এখানকার ইতিহাস জানতে জানতে আমাদের ড্রাইভার দাদাই বললেন যে এখানে যে মল্ল রাজা ছিল বা তারও রাজা ছিল, তিনি একজন নর্তকী নিয়ে এসেছিলেন বেনারস থেকে। সেই বেনারসের নর্তকীর সঙ্গে তার একটা অবৈধ সম্পর্ক হয়েছিল এবং তার একটা পুত্র সন্তান জন্ম হয়েছিল। তো এই পুত্র সন্তান জন্ম হওয়ার পরে ওই যে লাল বাঁধ দেখলাম, লাল বাঁধের জলাশয়ে তাকে কিন্তু ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছিল। রানী ষড়যন্ত্র করেছিলেন রাজার বিরুদ্ধে, এবং রানী রাজাকে রাতের অন্ধকারে ছুরিকাঘাত করে তাকে মৃত্যুবরণ করিয়েছিলেন, এবং তার সঙ্গে সতীদাহ প্রথায় নিজেরও মৃত্যুবরণ হয়েছিল। আর এখানকার রাজবংশের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যদি কেউ কোনো সাজা দেওয়া হয়, তো সাজা দেওয়ার সময় এই যে সামনে একটি গম্বুজাকৃতি দেখা যাচ্ছে, এখানে দেখা যায় যে এটা হচ্ছে একটি চৌবাচ্চা টাইপের। তো ওইখান থেকে মেরে ওই চৌবাচ্চায় ফেলে দেওয়া হতো, সেটাকে এখানেই সাজা হিসাবে দেওয়া হতো। তো সেই জিনিস এখানে কিছুটা তুলে ধরা হয়েছে। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি বিষ্ণুপুরের অন্যতম একটি মন্দির, যা কিনা শ্যামরায় পাঁচ মন্দির হিসেবে পরিচিত। তো চলুন না, মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, আর এখানকার যে আর্কিওলজিক্যাল সার্ভের টিকিটটা কেটেছিলেন সেই টিকিট দিয়ে কিন্তু এখানে ঢোকা যাবে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি বিষ্ণুপুরের অন্যতম শ্যামরাই মন্দিরে। আমার পিছনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এই ত্রিচূড়যুক্ত, এটাই হচ্ছে এখানকার বিখ্যাত সেই শ্যামরাই মন্দির। তো চলুন আমরা ভিতরে যাই। ভিতরে হয়তো মোবাইল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো আমি জিজ্ঞেস করে নিচ্ছি, তারপরে আপনাদের সামনে তার ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন আগে মন্দিরের ভিতরে ঢোকা যাক। আর এই হচ্ছে সেই মন্দিরটি। এখানকার যে টেরাকোটা কাজগুলো আছে, টেরাকোটের কাজে সব কিন্তু তুলে ধরা হয়েছে রামায়ণের কাহিনী। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি জোড়বাংলো মন্দিরে। আর এই জোড়বাংলো মন্দিরেই আপনারা পেয়ে যাবেন এই বিষ্ণুপুরের অপূর্ব টেরাকোটার কাজ। আর সেই দৃশ্য এখন আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে।
তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি রাধেশ্যাম মন্দিরে। এই বিষ্ণুপুরের অন্যতম প্রাচীন একটি মন্দির হচ্ছে এই রাধেশ্যাম মন্দির। তো চলুন আমরা মন্দিরের ভিতরে ঢুকি। এটা হচ্ছে কৃষ্ণ বলরামের মন্দির, অনেকে যুগল কিশোর মন্দিরও বলে থাকে। তো এটা এখন ভগ্নপ্রায়, বাজ পড়ে এটাকে নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এটা হচ্ছে এই মল্ল রাজাদের প্রাচীন রাজবাড়ি, যা এখন বর্তমানে পুরো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। জাস্ট কিছু অংশই এখন বর্তমান আছে। তো চলুন, আর ভেতরে ঢুকছি না, এখন আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যস্থানে। বন্ধুরা, এসে পৌঁছেছি মহারাজা বীর হাম্বির উদ্যান, রাজাজিও মন্দির। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। টিকিট কাটার কিছু ব্যবস্থা আছে কিনা জানি না। এই হচ্ছে সুন্দর একটি সাজানো বাগান, চারিদিকে সুন্দর একটু পার্কের ব্যবস্থা দেখছি এখানে আছে বাচ্চাদের বিনোদনের জন্য। আর এই সামনে হচ্ছে এই মন্দির। চলুন মন্দিরের ভিতরে জাস্ট একটু ঘুরে আসি। তো বন্ধুরা, এসে পৌঁছেছি লালজি মন্দির। এই মন্দিরটিও কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। তো চলুন মন্দিরের ভিতরে ঢোকা যাক। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, আর চারপাশে কিন্তু সুন্দর বাগান করে রাখা হয়েছে। বেশ ভালো জায়গাগুলো কিন্তু। তো বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি গেটওয়ে অফ বিষ্ণুপুর। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি মদনমোহন মন্দিরে। মদনমোহন মন্দিরের বাইরে আছি এখন। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। চলুন আমরা মন্দিরের ভিতরে ঢুকি। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি মদনমোহন মন্দিরে। প্রাচীন টেরাকোটা শিল্পে এই মদনমোহন মন্দির সুসজ্জিত। তো চলুন মন্দিরের কাছে গিয়ে আরও সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমরা বিষ্ণুপুরের যে কটি মন্দির আছে সে কটি মন্দির একটু দেখে নিয়েছি। আর এই মন্দির দেখা শেষ করে আমরা এখন চলেছি জয়পুর ফরেস্টের দিকে। আর এই মুহূর্তে আমরা প্রায় ঢুকে গেছি জয়পুর ফরেস্টে। দেখুন, এই জয়পুর ফরেস্টের ভিতর দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে অনন্ত রিসর্ট। সেখানে গিয়ে প্রথমে আমরা লাঞ্চ সারবো। অলরেডি অনেকখানি বেলা হয়ে গেছে। লাঞ্চ সেরে আমরা এখানে বনগাঁটা রিসর্টটা পুরো একটু ঘুরে দেখবো কিছুক্ষণ। তারপরে আমরা চলে যাব এখান থেকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বায়ুসেনার যে বিমান যে ঘাঁটিতে নামতো সেই রানওয়েতে যাব। সেই রানওয়ে দেখব। সেইগুলো দেখে আমরা
আবার এই জয়পুর ফরেস্টের ভিতর দিয়েই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য আজকে হোটেলে, যে বিষ্ণুপুর যে হোটেলে আছি সেই হোটেলে। তো আপাতত এই জঙ্গলের শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি বনলতা রিসর্টের দিকে। এই জয়পুর ফরেস্টের ভিতর দিয়ে যেতে যেতে কিছু কিছু জায়গায় কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন আছে। এই এলিফ্যান্ট ক্রসিং জোন বিশেষ করে সন্ধ্যের সময় বা ভোরের দিকে যদি কপাল ভালো থাকে তাহলে অনেক সময় হতেও পারে দেখার, কিন্তু দিনের বেলায় সচরাচর না পাওয়ার চান্সই বেশি। সন্ধ্যের দিকে বা খুব ভোরের দিকে সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সামনে যে রিসর্টটি দেখা যাচ্ছে এটা হচ্ছে বনশ্রী রিসর্ট। আপনার চাইলে স্ক্রিন পজ করে বর্ণমা দেখে নিতে পারেন। তো আমরা চলেছি বনলতা রিসর্টের দিকে, আর আমাদের সঙ্গে আমাদের আছে দাদা হচ্ছে উজ্জ্বলদা। তো উজ্জ্বলদা কিন্তু আমাদের সঙ্গে বেশ ভালোভাবে ঘুরিয়েছে এখনও পর্যন্ত। আপনারা যদি কোনো সময় এই সময় এখানে আসেন বিষ্ণুপুরে, আমি উজ্জ্বলদার নম্বর আমার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা উজ্জ্বলদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। উজ্জ্বলদা ভালো করে সবাইকে ঘুরিয়ে দিও। সবাইকে ঘুরিয়ে দেবে ভালো করে। তো আপনারা যখনই আসেন উজ্জ্বলদার সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। ও বিউটি বিউটি, কি রাস্তা! চারিদিক ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে তীব্র বেগে, আর সামনের থেকে প্রচুর পরিমাণ বাস, আরামবাগ তারকেশ্বর থেকে কিন্তু প্রচুর বাস আপনারা পেয়ে যাবেন এই বিষ্ণুপুর আসার। এমনকি কলকাতার থেকেও আপনি করুণাময়ী থেকে বা স্কানেট থেকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বিষ্ণুপুর আসার বা বাঁকুড়া আসার বাস। আর বাস কিন্তু প্রচুর সার্ভিস ভালো। তো বন্ধুরা, আমরা প্রায় এসে গেছি বনলতা রিসর্টের দিকে। মেন রোড থেকে বেরিয়ে জাস্ট ডান দিকে কিছুটা এলেই সামনেই দেখা যাচ্ছে বনলতা রিসর্ট, তার গেট। চলুন আমরা ভিতরে ঢুকছি বনলতা রিসর্টের ভিতরে। আমরা চলে এসেছি বনলতা রিসর্ট, আর এইদিকে হচ্ছে বনলতা হোটেল। তো বন্ধুরা, এসে পৌঁছেছি বনলতা ফ্যামিলি রেস্টুরেন্ট যেটা। তো আমরা রেস্টুরেন্টে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে আমার বেলা অনেকখানি হয়েছে। আর দেখুন প্রচুর এরিয়া জুড়ে কিন্তু রেস্টুরেন্ট, প্রচুর জায়গা জুড়ে খাওয়ার ব্যবস্থা আছে। তো চলুন আগে আমাকে খেয়ে নিই, খেয়ে দিয়ে আপনাদের বাকিটা বনলতা রিসর্টটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো ভেজ থালি নিয়েছি আমরা। ভেজ থালির সঙ্গে আপনারা এবার মটন, চিকেন, যে ধরনের ফিশ যা চাইবেন আপনারা, মেনু কার্ড আছে, মেনু কার্ড দেখে আপনারা দেখে নিতে পারেন। আর এখানে দিয়েছে হচ্ছে রাইস, লেবু, লঙ্কা, এটা আছে মনে হচ্ছে পালং শাকের তরকারি, উচ্ছে ভাজা, স্যালাড সস, আর এটা হচ্ছে শুক্তো, পোস্ত, আর এটা হচ্ছে ডাল। তো বেশ ভালো ডেকোরেশন করে দিয়েছে, আর শাল পাতায় পুরো দেওয়াটা। তো চলুন খেয়ে নিই। তো প্রথমে উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিই। উচ্ছে ভাজা দেখতে বেশ ভালো লাগছে, উচ্ছে ভাজা আর শুক্তো। খাবারের কোয়ালিটি বেশ ভালো, তাই তো? আমরা সঙ্গে নিয়েছি হচ্ছে মটন, 1 প্লেট মটন 4 পিস থাকে। তো আমাদের 1.5 প্লেট মটন নিয়ে নিয়েছি, টোটাল 6 পিস। তো এবার নিয়েছি মুগ ডাল। ডালটা বেশ ভালো, কাঁচা মুগ ডাল, সঙ্গে আলু পোস্ত, আর সঙ্গে আছে পালং শাক কাটা তরকারি। পোস্তটা কিন্তু ফাটাফাটি হয়েছে, বেশ ভালো। সব শেষে পেয়েছি টমেটোর চাটনি, আর তার সঙ্গে দিয়ে গেছে হচ্ছে পায়েস। কিন্তু একটা জিনিস মিসিং, যেটা হচ্ছে পাঁপড়। পাঁপড়টা থাকলে আরও জমে যেত। এটা হচ্ছে পায়েস। মোটামুটি, খুব বেশি মিষ্টি না। তো বন্ধুরা, এইগুলো হচ্ছে এই বনলতা রিসর্টের কিছু রুম, এখানে পেয়ে যাবেন আপনারা। আর এই হচ্ছে জায়গাটা, পুরো ঘুরে দেখতে পাবে। বিশাল বড় জায়গা নিয়ে এই হচ্ছে বনলতা রিসর্ট। তো চলুন আমরা এদিকে যাব। আর এদিকে দেখুন সুন্দর ফুলের চাষ হচ্ছে। শীতকালে যারা আসবেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগবে। যেমন চারিদিকে চন্দ্রমল্লিকা গাছ ভর্তি, শীতকালে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে থাকবে ফুলে। আর সামনে আছে সব গাঁদা ফুলের চারা। এই দেখুন সব এগুলো হচ্ছে উট পাখি। আচ্ছা, এইগুলো হচ্ছে সব কোয়েল পাখি। এই দেখুন এত বড় চুলোতে পরপর কড়াই বসিয়ে রান্না হচ্ছে এই বনলতা রিসর্টে। একদম মানে শালপাতা, যেগুলো আজ শুকনো শালপাতা, সেগুলোকে পুড়িয়ে কিন্তু রান্নাগুলো করা হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এখানে অশ্বশালাও আছে। এই দেখুন
তিনটে সাদা ঘোড়া এখানে কিন্তু রাখা আছে, আর ঠিক অশ্বশালার পিছনে আছে গোশালা। তো চলুন দেখি গোশালাটাও দেখে আসি। তো দেখুন এরা হচ্ছে গোশালা, আর গোশালায় সব আছে জার্সি গরু। দেখুন দুধ দোয়ানো হচ্ছে। অনেক দিন ছোটোবেলার কথা মনে পড়ে গেল, মা বাড়িতে গোশালা ছিল, সেখানে দিদাও এরকমভাবে দুধ দুয়ে আমাদের দিয়েছিল। বেশ ভালো লাগলো কিন্তু দেখে, অনেকদিন পরে দুধ দোয়ানো। এরকম ঘোড়ার গাড়িও আছে, আপনারা চাইলে কিন্তু এই ঘোড়ার গাড়ি করেও ঘুরতে পারেন এই পুরো রিসর্টটি। আর সামনে আছে রুম বুকিং অফিস। তো চলুন যাই, ওখানে গিয়ে কোনো রুম যদি দেখাতে পারি আপনাদেরকে তো দেখিয়ে দেবো একটু। তো বন্ধুরা আমরা এখানে একটি, এটা কি ডবল বেড না 4 বেড? 4 বেড রুম দেখে নিচ্ছি একটা। বাহ, এই যে 4 বেড, দুটো ডবল বেড আছে পাশাপাশি, এসি আছে, ফ্যান আছে, মিনি ফ্রিজও আছে, 4টে 5টা সোফা, 6 জনের জন্য সোফাও আছে। ওটা বাথরুম তাই তো? আচ্ছা, দুটো বাথরুম আছে। এটা তোমার ঢুকবে না? এই হচ্ছে বাথরুম। ও সবচেয়ে ভালো, দেখুন এখানে বাথটবও আছে। বাথটব আছে, মগ, বালতি, ওয়েস্টার্ন স্টাইল কমোড, বেসিন, আয়না, স্পেসিয়াস বাথরুম। তো বেশ ভালো, গিজারও আছে, আর বাথরুম ফ্যানও আছে। এটা হচ্ছে সেকেন্ড বাথরুম, আর এটা একটু ছোটো, কিন্তু এখানেও গিজার, বেসিক নিডস যেগুলো সেগুলো কিন্তু আছে। আচ্ছা, বাইরে এখানে বসার জায়গা, চেয়ার টেবিল রাখা আছে। আপনারা সন্ধ্যের সময় এখানে বসে আরামে খাওয়া দাওয়া করতে পারবেন, আড্ডা করতে পারেন। তো এই হচ্ছে রুমগুলো, যে রুমটা দেখালাম, এই রুমগুলো মোটামুটি সবই এগুলো 4 বেডেড রুম। 4 বেডেড রুম এগুলো আছে। তো আগে থেকে বুক করতে হবে, বুকিং প্রসিডিওর আমি জেনে নিচ্ছি। তো বন্ধুরা আমরা এখন চলেছি জয়পুর ফরেস্টের ভিতরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা কিছু বিমান ঘাঁটি তৈরি করেছিলেন। সেই বিমান ঘাঁটির রানওয়েজ এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেদিকে। তো চলুন যেদিকে যাই, সেদিকে গিয়ে আমরা সেই জায়গাটা একটু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই সময়কার অতীতে একটু ফিরে যাই। চলুন। বিষ্ণুপুর থেকে জয়রামবাটি, আর ওই দিক থেকে এটা হচ্ছে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যাওয়ার লাইন, যেটা সেই লাইনে যে কাজ চলছে এখনও পুরোপুরি কানেক্টিভিটি হয়নি। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। তো আপনারা যখন এখানে আসবেন, রাস্তা কিন্তু প্রচণ্ড অফলোডিং। শীতকালে আসলে হয়তো ঠিক হয়ে যাবে, বর্ষাকাল বা অন্য সময় আসলে কিন্তু এরকম অটো হোক বা বড় 4 চাকা যেগুলো হয় একটু, সেইগুলোতেই আসবেন। আগে কিন্তু রাস্তার অবস্থা খুবই শোচনীয় এখন এই পর্যন্ত। তো আমরা প্রায় চলে এসেছি সেই রানওয়ের কাছে। আর এই রানওয়েটা কিন্তু ভারতীয় বায়ুসেনা এবং রক্ষা মন্ত্রণালয় দ্বারা কিন্তু অধিগ্রহণে আছে। বন্ধুরা আমি এখন আছি জয়পুর ফরেস্টের মধ্যে। আর এই জয়পুর ফরেস্টের মধ্যে এই হচ্ছে সেই ব্রিটিশ আমলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন ঘটেছিল সেই বিখ্যাত রানওয়ে। এই রানওয়ের উপর দিয়েই একসময় ব্রিটিশ যুদ্ধ বিমান ওঠানামা করতো। চারিদিক এই হচ্ছে সুন্দর সেই বিশাল রানওয়ে, যদিও এখন পরিত্যক্ত হয়ে গেছে রক্ষণাবেক্ষণের অভাবে। চারিদিকে গাছ হয়ে গেছে আর জঙ্গলের মধ্যে বলেই আস্তে আস্তে এই জায়গাটা কিন্তু ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।
সেই রানওয়ে দিয়েই আমরা এখন এগিয়ে চলেছি। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি জয়পুর ফরেস্টের মধ্যে, যে ডিফেন্সের যে ব্রিটিশকালীন যে যুদ্ধ বিমান ওঠানামা করতো যে এয়ারপোর্টের রানওয়ে, তারই পাশে একটি ছোট্ট ওয়াচ টাওয়ার আছে। সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি। এই ওয়াচ টাওয়ার থেকে জাস্ট ভিউটা এরকম। তো বন্ধুরা, আমরা ওই রানওয়ে থেকে একটি অড রাস্তা নিয়ে এবারে এগিয়ে চলেছি বিষ্ণুপুরের দিকে। তো চলুন, গ্রাম বাংলার পথে আমরা এগিয়ে চলি বিষ্ণুপুরের দিকে। আর বেলা শেষে দেখুন গরুর পাল এগিয়ে চলেছে নিজ নিজ বাসভবনের দিকে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি এই বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটি হাটে। পোড়ামাটি হাট প্রতি সপ্তাহের শনিবার এবং রবিবার বিকেলবেলায় এই হাট প্রাঙ্গণে বসে। তো আমরা এসেছি হাটে, হাটটা দেখবো ঘুরে। তার আগে অলরেডি এখানে শুরু হয়ে গেছে আদিবাসী নৃত্য। চলুন সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা এসেছি এই পোড়ামাটির হাট। আপনারা চাইলে এই শনিবার বা রোববার এই পোড়ামাটির হাটে এসে আপনাদের কিছু জিনিসপত্র কিনে নিতে পারেন। আর এই পুরো হাট চত্বরটা দেখুন, সন্ধ্যের সময় চারিদিকে আলোর ঝলমলা দিয়ে ফুটে উঠেছে এই সুন্দর পোড়ামাটির হাট। তো বন্ধুরা, আমাদের আজকে একদিনে বিষ্ণুপুর ভ্রমণ কমপ্লিট হলো। সন্ধে হয়ে গেছে, এবার আমরা ফিরে চলেছি লজের দিকে। তো দেখা হবে আগামীকাল আরও কিছু নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি। দেখা হবে ঠিক কাল সকালে নতুন একটি স্পট নিয়ে। তো বন্ধুরা, আমরা এই অটো করে আজকে সারাদিন ঘুরেছি। আর আমাদের ঘুরিয়েছে হচ্ছে, আমার নাম উজ্জ্বল দত্ত। উজ্জ্বলদা আমাদের ঘুরিয়েছে। উজ্জ্বলদা, আপনার ফোন নাম্বারটা বলে নিন। 9732056001। 9732056001। দাদার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। দাদা কিন্তু আপনাকে সারাদিনে বেশ ভালোভাবে পুরো বিষ্ণুপুর, জয়পুর আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাবে। তো ধন্যবাদ দাদা।